ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি, কড়া প্রতিবাদ বিজিবি, সীমান্তে নিরাপত্তার ঝুঁকি নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অপরাধীদের ধরতে রমজানে চলবে অল আউট অ্যাকশন জানিয়েছেন ডিবি প্রধান। পতিত সরকারের অনেকে পরিস্থিতি ঘোলাতে চেষ্টা করছে। স্থানীয় ও জাতীয় নির্বাচনে তর্ক বিতর্ক থাকলেও প্রধান দলগুলো ব্যস্ত মাঠ গোছাতে। সংস্কার ছাড়া ভোট হলে আবারও ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা সুজনের। নয়াদিল্লি এবং আশপাশের এলাকায় বসবাসরত অবৈধ বাংলাদেশ এবং রোহিঙ্গা অভিবাসীদের তাড়াতে পুলিশকে নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বাইক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত আল আমিন ভারতের সীমান্ত ঘেঁষা দক্ষিণ পুটিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, সীমান্তে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এতে আহত হন আল আমিন। এক পর্যায়ে সেখান থেকে তাকে নিয়ে যায় বিএসএফ। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম জানান, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি। লাশ ফেরত পেতে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ বর্ডার গার্ড। উখিয়া ট্রেনিং সেন্টারে পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিগত কয়েক বছরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা, অবৈধ অনুপ্রবেশ, অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ, মাদক, জঙ্গিবাদ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো অপরাধ দমনে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এই সময় বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী জানান, সীমান্তে বাংলাদেশিদের হত্যা, আহত, আটক বন্ধের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে ঢাকার পক্ষ থেকে। সীমান্তে হত্যা বন্ধ না হলে বিজিবি আরও কঠোর হবে বলেও জানিয়েছেন সংস্থাটির প্রধান। রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশন শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি পরিচয়ে কাউকে তুলে নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। পতিত সরকারের অনেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাতে চেষ্টা করছে, এমন অভিযোগও করেন তিনি। শনিবার দুপুরে মিন্টি রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। গেল কমাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের শেষ নেই সাধারণ মানুষের। চলমান অভিযানেও অপরাধীদের লাগাম টেনে ধরতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। চুরি, ছিনতাই, ডাকাতির পাশাপাশি বাড়ছে সামাজিক নানা অপরাধ। এমন বাস্তবতায় শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে আসেন ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান। জানান, পরিস্থিতির নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনার কথা। রোজার সময় মানুষের কর্মযোগ্যতা বাড়ে, বিশেষ করে টাকা পয়সার লেনদেন বেশি হয়। শপিং মল, ব্যাংক, বিমাগুলোতে মানুষের ভিড় বাড়ে। এসব জায়গায় কেউ যাতে নাশকতা না করতে পারে সেই জন্য আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে। চুরি, ছিনতাই বন্ধে নজরদারি আরও কঠোর করার দাবি তার। চুরি, ছিনতাই, ডাকাতির সাথে যারা যুক্ত হচ্ছে তাদের বেশিরভাগের বয়স 15 থেকে 30-এর মধ্যে। এদের অনেকেই কিশোর গ্যাং। তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। আবার কিছু ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি তাদের ইন্ধন দিয়ে অপরাধ কার্যক্রমে জড়িয়ে দিচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথাও জানান তিনি। বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর কথা আমরা শুনতে পাচ্ছি। তাদের বিরুদ্ধে আমরা অল আউট অ্যাকশনে যাচ্ছি। ডিবি পরিচয়ে কেউ গোপনে তুলে নেওয়া বা সিভিল পোশাকে তল্লাশি এই ধরনের কার্যক্রম কেউ করলে আমাদেরকে অবহিত করবেন। রমজান মাসে নগরবাসী অধিকতর নিরাপদে থাকবে প্রতিশ্রুতি দেন রেজাউল করিম মল্লিক। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় ও জাতীয় নির্বাচন আগে পরে নিয়ে তর্ক বিতর্ক থাকলেও প্রধান দলগুলো ব্যস্ত নির্বাচনী মাঠ গোছাতে। বিএনপি বলছে, ডিসেম্বরে জাতীয় নির্বাচন প্রশ্নের যারা অভিন্ন অবস্থানে তাদের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি আসন সমঝোতার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে দলটির কাছে। তবে সংস্কার, স্বৈরাচারের দোসরদের বিচার এবং স্থানীয় নির্বাচনের পরেই জাতীয় নির্বাচনের কথা ভাবছে জামায়াতে ইসলামী। ৩০০ আসনে প্রার্থী বাছাইয়ে ব্যস্ত সময় পার করছে দলটি। আর সংস্কার না করে সংসদ নির্বাচন দিলে
জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রক্ত বৃথা যাবে বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি। প্রতিবেদন থাকছে মামুন আব্দুল্লাহর। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে দায়িত্ব নেয়ার 6 মাসের মাথায় এসে সরকারের উপর চাপ বাড়ছে জাতীয় নির্বাচনের জন্য। অল্প সংস্কার হলে এবছরের ডিসেম্বরের শেষের দিকে, আর প্রয়োজনীয় সংস্কার হলে 26-এর জুনে জাতীয় নির্বাচনের কথা ভাবছে সরকার। তবে এখনো আসেনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত। এ অবস্থায় সংস্কার, স্বৈরাচারের দোসরদের বিচার এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলাদা আলাদা চ্যালেঞ্জ আছে ছাত্র জনতা গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রশ্নে মতভিন্নতা আছে বিএনপি ও জামায়াতের মধ্যে। বিএনপি বলছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনে মাথাচাড়া দিয়ে উঠতে পারে স্বৈরাচারের দোসররা। স্থানীয় সরকারে যারা নির্বাচিত হয়ে আসে তারা বিদ্যমান সরকারকেই সমর্থন করে থাকে সাধারণত। এই হিসাবে তারা তাদের দলে লোক ভর্তি করার জন্য এটা বলছে। বাট এই ধরনের নির্বাচনে একটু দীর্ঘ সময় লাগে, জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে, এবং তাছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে গ্রামে অনেক তুমুল মারামারি কাটাকাটি ইত্যাদি হয়। এর ফলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ঘোরতর অবনতি হবে, এবং এই কারণে হয়তো জাতীয় সংসদ নির্বাচন করা অত্যন্ত দুরূহ হবে। এই জন্য নির্বাচন কমিশনও চায় না, কোনো দলও চায় না। 26টি রাজনৈতিক দলকে প্রফেসর ইউনূস আহ্বান জানিয়েছিলেন এর আগে। সেখানে 24টা দল বলেছে যে আমরা জাতীয় সংসদ নির্বাচন আগে চাই। দুটি মাত্র দল, জামাতে ইসলামী এবং গণ অধিকার পরিষদ, এই দুটি মাত্র দল তারা আগে স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে। তবে জাতীয় নির্বাচন সুষ্ঠু করার স্বার্থেই আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামাতে ইসলামী। নির্বাচন প্রক্রিয়ার সাথে যেসব প্রতিষ্ঠান ও বিভাগ জড়িত সেগুলোর সংস্কার শেষেই জাতীয় নির্বাচন চায় দলটি। কতটা দল চাচ্ছে অথবা কতটা দল চাচ্ছে না, জামাত এইটা বিবেচনায় নিচ্ছে না। জামাত বিবেচনায় নিচ্ছে সাধারণ মানুষ, আমাদের শহীদ, আমাদের আহত পঙ্গু ছাত্র জনতা যে জন্য এই পরিবেশটা তৈরি করেছে, নিশ্চয়ই সেটার জন্য ভোটের একটা মূল্যায়ন থাকবে। সেটা ভোটের জন্য আমরা 15 বছর দিতে পারি নাই, কিন্তু সেই ভোট তো আপনার অর্থবহ করতে হলে তো এই প্রক্রিয়াগুলো আপনাকে মেনটেন করতে হবে। আমি বললাম যে ঠিক আছে জাতীয় ইলেকশনটা আগে দেন, এটা আমি বললাম। আপনি বললেন যে না, লোকাল ইলেকশন আগে দেন। এটা নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি, কথা চালাচালির মাঝখানে বিচার এবং সংস্কারটা যদি 3rd এবং 4th স্টেজে চলে যায়, তাহলে কিন্তু আপনার ওই ফার্স্ট ন্যাশনাল ইলেকশন এবং 2nd লোকাল ইলেকশন, এইটা কিন্তু আপনার একদম পিছনে চলে যাবে। এদিকে জাতীয় নাগরিক কমিটি ও ছাত্র জনতার সমন্বয়ে গঠিত হতে যাওয়া নতুন দলের নেতারাও বলছেন প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন করলে বৃথা যাবে গণ অভ্যুত্থানের শহীদদের রক্ত। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা যদি একটা ফেয়ার স্থানীয় পর্যায়ে ইলেকশন হয়, যারা এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর তারা তাদের জায়গা থেকে ওই জায়গাটাতে যেতে পারবে না। এটার একটা যে তাদের যে এই ভিত্তিটা ডে বাই ডে নষ্ট হয়ে যাচ্ছে, এটা স্থানীয় সরকারে প্রকাশ পাবে। 300 আসন বলতে আমরা স্পষ্ট করে বোঝাচ্ছি আমাদের চোখের সামনে বাংলাদেশ। সো আমরা পুরো বাংলাদেশকে নিয়ে আমাদের সামনে নির্বাচন কেন্দ্রিক চিন্তা এবং আগামীর চিন্তা করতে চাচ্ছি। দেশ গঠনে জাতীয় ঐক্যমতের প্রশ্নে দলীয় স্বার্থ কিছুটা ছাড় দিতেও প্রস্তুত বেশিরভাগ দল। যত স্যাক্রিফাইস করা দরকার, আমাদের যদি আরও ছোট হইতে হয়, আমরা ছোট হয়েও আমাদের ঐক্য বিনির্মাণে আমরা কাজ করতে রাজি আছি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সুশাসনের জন্য নাগরিক সুজন কোনো বিদেশি ফান্ড নেয়নি বলে দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। স্বৈরাচারী দোসররা সুজনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন তিনি। এ সময় সুজন সম্পাদক জানান, সংস্কার ছাড়া নির্বাচন করলে আবারও ফ্যাসিবাদ শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারে। নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক অঙ্গন পরিচ্ছন্ন এবং টাকার খেলা বন্ধ করার জোর দাবি জানিয়েছেন তিনি। বদিউল আলম মজুমদার আরও বলেন, কেউ যাতে দানবে পরিণত না হতে পারে সেজন্য সংস্কার দরকার। হাসিনা তো আর আকাশ থেকে পড়ে নাই, হাসিনা স্বৈরাচার হিসাবে আবির্ভূত হয় নাই, একটা পদ্ধতি প্রক্রিয়া তাকে স্বৈরাচারী করেছে। তো এই পদ্ধতি প্রক্রিয়ার পরিবর্তন হওয়া দরকার, যাতে আবারও যারাই ক্ষমতায় যাবে তারা যেন হাসিনার মতো আবার দানবে পরিণত না হয়। এই জন্যেই সংস্কার, এই জন্যেই নির্বাচনী ব্যবস্থার সংস্কার। আমাদের যদি নির্বাচন সুষ্ঠু করতে হয়, নিরপেক্ষ করতে হয়, তাহলে আমাদের নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। নির্বাচনী অঙ্গনে যে সকল অবাঞ্ছিত ব্যক্তিরা অতীতে নির্বাচিত হয়েছে এবং নির্বাচনী অঙ্গন দখল করেছে, তাদেরকে সেই স্থান থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে।
ভারতের রাজধানী নয়াদিল্লি এবং তার আশেপাশের এলাকায় বসবাসরত সকল অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা অভিবাসীদের বিতাড়িত করতে দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার মন্ত্রণালয়ের কার্যালয়ে দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা জানান তিনি। দিল্লির যে সকল কলোনিতে বাংলাদেশি এবং রোহিঙ্গা অভিবাসী বসবাস করে থাকে সে সকল এলাকায় তল্লাশি চালাচ্ছে ভারত প্রশাসন। ভুয়া নথিপত্র শনাক্ত করা গেলে তাদের শিগগিরই দেশে পাঠাবার ব্যবস্থা করা হবে। একইভাবে যারা এই অবৈধ দখলদারদের থাকার ব্যবস্থা করেছে এবং যারা তাদের ভুয়া কাগজপত্র অর্জনে সহায়তা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের শীর্ষ কর্মকর্তা। তিনি আরও জানান, অবৈধভাবে দখলদারিত্বের বিষয়টি কঠোর হাতে দমন করা হবে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। দুপুরে রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী সংলগ্ন কবরস্থানে শহীদদের গণকবর জিয়ারত করেন সংগঠনের নেতারা। সংগঠনের আহ্বায়ক আব্দুল কাদের জানান, ক্যাম্পাস এবং জাতীয় পর্যায়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হাজির করা ছাত্রদেরকে ব্যবহার করে যাতে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে সে লক্ষ্যে কাজ করবে এই দল। এর আগে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আহ্বায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের নতুন এই রাজনৈতিক ছাত্র সংগঠনটি। মধ্যরাত থেকে টানা 2 মাস পদ্মা, মেঘনা সহ দেশের 6টি অভয়াশ্রমে ইলিশ সহ সকল ধরনের মাছ ধরা নিষেধাজ্ঞা শুরু হয়েছে। কর্মহীন নিবন্ধিত জেলেরা পাবে ভিজিএফ এর চাল। তবে উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় রোজা এবং ঈদ কিভাবে কাটবে তা নিয়ে দুশ্চিন্তায় নিবন্ধনের বাইরে থাকা জেলেরা। ভোলা থেকে ফয়সাল বিন ইসলাম নয়নের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। ইলিশের নিরাপত্তা প্রজনন নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও ভোলার ইলিশা ও মেঘনার নদীতে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয়ে তা চলবে 30 এপ্রিল পর্যন্ত। ভোলার মেঘনা তেতুলিয়া নদী থেকে ঘাটে ফিরছে নৌকা। 7 উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা 1,65,000। এর মধ্যে সরকারি বরাদ্দের 80 কেজি করে চাল পাবে 90,000 জেলে। প্রণোদনার এই চাল বিতরণ নিয়েও আছে অনিয়মের অভিযোগ। আমরা জেলেরা নদীতে যাই, মাছ টাছ ধরি, কষ্টে কালাসে জীবনযাপন করি, কিন্তু আমাদের বাজার হয় 5,000, 7,000, 10,000 টাকা। নদীতে গেলে মনে করেন মাছ পাই 8,000, 10,000, খরচপাতি দিয়ে মোটামুটি জীবনযাপন করি। মানে আমরা না খেয়ে আছি, বুঝছেন, যা পাই মাছ, যে মাছ পাই আমার তেলের বেশি সংসারই চলে না, কারণ আমরা কীভাবে খায়া বাঁচু। তারপরে দিচ্ছে অভিযান, তারপরে এসে এখন রোজার মাস, এই সামনে এসে ঈদ। যদি অভিযান একটু ফাঁসিয়ে দিত তাহলে আমরা রোজার মাসে ইনকাম করতে পারতাম, পরিবার নিয়ে পোলাফান নিয়ে একটু ভালো মতন সুখী শান্তিতে দিন কাটাতে পারতাম। মনে হয় যে অভিযানটা আরও পিছিয়ে দিলে খুব ভালো হতো আমাদের জন্য। নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিং সহ সব ধরনের প্রচারণা চালাচ্ছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। প্রতি মাসে 40 কেজি হারে ইতিমধ্যে ভিজিএফটার বরাদ্দ প্রদান করেছি, সেটা আমরা উপজেলা পর্যায়ে পাঠিয়েছি এবং সেখান থেকে আমরা মার্চের প্রথম সপ্তাহে বিতরণ শুরু করব। আশা করি বিতরণ শুরুর 10 দিনের মধ্যে আমরা এই ভিজিএফটা সকল জেলের পরিবারের হাতে পৌঁছে দিতে পারবো, যাতে তারা তাদের জীবনযাপন করতে পারে। আমাদের ইলিশ প্রচুর ডিম ছেড়েছে, আমরা দেখতে পেয়েছি এবার জাটকা বা ইলিশের পরিমাণটা। তো এটাকে যদি আমরা 2 মাস অভয়াশ্রমটাকে একেবারে নার্সিং করে রাখতে পারি, নির্বিচ্ছিন্ন রাখতে পারি, তাহলে ইলিশের কিন্তু সেই যে কাঙ্ক্ষিত উৎপাদন, এটা কিন্তু আমরা এই বছরের শেষে কিন্তু আমরা পাবো। নিষেধাজ্ঞার বাইরে থাকবে সমুদ্রগামী ট্রলার। মৎস্য অফিসের অনুমতি নিয়ে সাগরে যেতে পারবে তারা। বাংলাভিশন নিউজ ডেস্ক। খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেন চুক্তির বৈঠকে এবার বাকবিতণ্ডায় জড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে 2 রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। গত শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এই বৈঠকে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এই বৈঠকে জেলেনস্কিকে আক্রমণ করে বক্তব্য দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এক পর্যায়ে তাদের মধ্যে মতপার্থক্যের ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। ইউক্রেন যুদ্ধে হেরে যাচ্ছে দাবি করে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, চুক্তিতে সম্মত হওয়া ছাড়া ইউক্রেনের হাতে আর কোনো সমাধান নেই। যুদ্ধে জয় হতে চাইলে ইউক্রেনকে অবশ্যই খনিজ চুক্তিতে রাজি হতেই হবে। শুধু প্রেসিডেন্ট ট্রাম্প নয়, জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। ঘটনার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জেলেনস্কি এবং তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তাদের চুক্তি সই না করে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত, কড়া প্রতিবাদ বিজিবি, সীমান্তে নিরাপত্তার ঝুঁকি নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অপরাধীদের ধরতে রমজানে চলবে অল আউট অ্যাকশন জানিয়েছেন ডিবি প্রধান। পতিত সরকারের অনেকেই পরিস্থিতি ঘোলাটের চেষ্টা করছে। স্থানীয় ও জাতীয় নির্বাচন নিয়ে তর্ক বিতর্ক থাকলেও প্রধান দলগুলো ব্যস্ত মাঠ গোছাতেই সংস্কার ছাড়া ভোট হলে আবারও ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা সুজনের। নয়াদিল্লি এবং আশেপাশের এলাকায় বসবাসরত অবৈধ বাংলাদেশ এবং রোহিঙ্গা অভিবাসীদের তাড়াতে পুলিশকে নির্দেশ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।